আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কিছু ইন্টেলিজেন্স তথ্যের আলোকে সাজানো। সত্য মিথ্যা এখানে যাচাই করার খুব একটা সুযোগ নেই। একটা ঘটনার পোস্ট মর্টেম করার ক্ষেত্রে আমরা কিছু অ্যাজাম্পশন, তথ্য প্রমাণ, কিছু বিষয়কে মাথায় রেখে এগোই। স্বাভাবিক সাংবাদিক এবং পুলিশদের মধ্যে কিছু পার্থক্য থাকে। আমরা তথ্য দেব, সেই আলোকে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটা তদন্ত চালাবে, কিন্তু আমরা কনক্রিট বলে দিব না এটা দায়ী, এটা রাইট। আপনি শুনতে পাচ্ছেন তাহলে না প্রত্যেকে? আজকের বিষয়টি উত্থাপন করার আগে আবার বলছি, আমাকে যে দলেরই ভাগ করেন না কেন, যখন আমি আমার চ্যানেলে কথা বলি আমি কোনো দলের হই না। ফেসবুকে অনেকে আমাকে কমেন্ট করেন, ভাই আপনি অমুক পক্ষের ভোট চেয়েছেন, আপনার বক্তব্যের সাথে ফেসবুকটা আমার একটা ব্যক্তিগত জায়গা। আমার পছন্দ অপছন্দ আমি সাধারণত শেয়ার করি, কিন্তু আমি যখন কথা বলি, সংবাদ আপনাদের দেই, তখন শতভাগ আমি মাসুম মাহবুব নিরপেক্ষ আপনাদের একজন প্রিয় সাংবাদিক হিসাবে কথা বলি। কোন দলের বিরুদ্ধে যাবে, কোন দলের পক্ষে যাবে সেটা আমি বিবেচনা কখনো করিনি। আমার 25 বছরের সাংবাদিকতা জীবনে এইরকম কোনো জায়গায় আমি আপোষ করিনি, কারণ আমি কোনো দলের নেতা নই, অ্যাক্টিভিস্ট নই, একজন ফ্রেশ সাংবাদিক যে সত্যটা সবসময় বলতে চাই। সেটা আমার নিজের বিরুদ্ধে হলে, বাবার বিরুদ্ধে হলো, আমি বলবো। এই কথাটা কেন বললাম? আমার এই বক্তব্য কোনো দলের বিরুদ্ধে গেলে আপনারা আহত হবেন হয়তো, কিন্তু সত্যটা উন্মোচন করা আমার দায়িত্ব, এটা ইমানের দায়িত্ব। কারণ সত্যটা উন্মোচন না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রথম যে বিষয়টি হলো, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক হলো। সোশ্যাল মিডিয়ার অন্যতম একটি প্ল্যাটফর্ম এক্স, আমরা জানি সবাই। এবং যখন এটা হ্যাক হলো, তখন একটি দলের অনুসারীরা যে টেলিভিশনগুলোকে কন্ট্রোল করেন তারা জোরে সোরে প্রচার করলেন এবং সাইবার সিকিউরিটি নিয়ে তারা বক্তব্য দিলেন যে এটা এভাবে, এটা এভাবে, এটা এভাবে, এটা এভাবে, এভাবে হয়েছে। এখানে ডক্টর শফিক এই কাজটি সত্যি তিনি করেছেন, এটি কোনো হ্যাক নয়, হ্যাক হলে এটা হয় না, হ্যাক হলে ওটা হয় না, এরকম ব্যাখ্যা দিলেন। বাংলাদেশের সাইবার সিকিউরিটি নিয়ে যারা খুব ভালো বোঝেন তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। আমার কাছে যে তথ্যগুলো আসছে খুবই ভয়ঙ্কর তথ্য আসছে। আমি তথ্যটার আগে আমি আপনাদেরকে কিছু ইতিহাস জানাবো। আপনারা সবাই বসে আছেন তো শোনার জন্য, একটু ওয়েট করেন। আমি একদম অনেকের নাম উল্লেখ করবো কিনা চিন্তা করছি লাইভের মধ্যে, কিন্তু ঘটনার পুরোটা জানাবো, কিভাবে কারা হ্যাক করলো, কেন করলো, কোন প্রক্রিয়া হলো, টোটাল বিষয়টা একটা সিনারি জানাবো আজকে আপনাদের লাইভের মধ্যে। আপনাদের নিক্সনের কথা মনে আছে? মার্কিন প্রেসিডেন্ট, তিনি 1972-এর দিকে 17 জুলাই মেবি এরকম ভাবে ডেমোক্রেট শিবিরের বা ডেমোক্রেট দলের মধ্যে তিনি তার নিজেদের লোকদের মাধ্যমে আড়ি পাতার জন্য একটা বিশেষ ডিভাইস বসাচ্ছিলেন। এটা ওয়াশিংটন ডিসির ডেমোক্রেট দলের, এটাকে বলা হয় আপনার ওয়াটার গেট। সেখানে ডেমোক্রেট দলের একটি কার্যালয়ের ভেতরে নিক্সন তার নিজেদের লোকদের মাধ্যমে একটা বিশেষ আড়ি পাতার ডিভাইস বসাচ্ছিলেন। পরবর্তী এটা জানাজানি হয়, বহু তথ্য উপাত্ত ঘাটাঘাটি হয়, কারা এটি করছে, কিভাবে করেছে। মূলত নিক্সন দ্বিতীয় মেয়াদে ক্ষমতা থাকার জন্য এই ষড়যন্ত্রটি করছিলেন ডেমোক্রেটদের বিরুদ্ধে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে। কিন্তু তদন্ত চলতে থাকে, কারা এই আড়ি পাতার মেশিনটি ডেমোক্রেট শিবিরে সেই কার্যালয়ে বসিয়েছিল ওয়াটার গেটে। এরপর জানা যায় এটির সাথে জড়িত ছিলেন স্বয়ং নিক্সন নিজেই। এরপর তার ব্যাপারে অভিশংসন শুরু হয় মার্কিন সেনেটে, এবং নির্বাচিত হওয়ার পরও তাকে ক্ষমতা ছাড়তে হয়, ক্ষমতা হারাতে হয় এই ষড়যন্ত্রের জন্য, এবং 5 জন গ্রেপ্তার হয় যারা নিক্সনের এই অন্যায় কাজে সাহায্য করছিলেন।
পুরো পৃথিবী এটাকে জানে ওয়াটারগেট কেলেঙ্কারি। একটু নেটে সার্চ দিলে আপনারা বুঝবেন ওয়াটারগেট কেলেঙ্কারি। কেন যেন মনে হয় জামায়াত বিএনপিকে ওয়াটারগেট কেলেঙ্কারিতে আটকে ফেলতে পারে। আমি বিএনপিকে ভালোবাসি হিসেবে কিছু কথা বলবো। দুর্বল স্ক্রিপ্টে হাসিনা কাজ করত, মনে আছে আপনাদের? মনিরুল, বেনজির, হারুন, বিপ্লব, এরা দুর্বল স্ক্রিপ্ট করে জঙ্গি দমন, জঙ্গি হত্যা, এ বাড়িতে ওটা, ও বাড়িতে অনেক কাহিনী ঘটাত এবং আমাদের গণমাধ্যম এগুলোকে সত্য হিসেবে দেখানোরও চেষ্টা করত। কিন্তু দিন শেষে মানুষ একটাও বিশ্বাস করতো না। হাসিনার 15-16 বছরে এই দুর্বল স্ক্রিপ্টে হাসিনা বা আমাদের নিরাপত্তা বাহিনী, কাউন্টার টেরোরিজম, সব ডিপার্টমেন্ট, র্যাব, পুলিশ, তারা বারবার বিতর্কিত হয়েছিল এই দুর্বল স্ক্রিপ্টের জন্য। কয়েকটি তথ্য এসছে, গোয়েন্দা তথ্য এরকম আসছে যে জামাতের এই হ্যাকিংটির সাথে জড়িত ছিলেন একটি বড় দলের দুজন গুরুত্বপূর্ণ ইয়াং লিডার। নামটা আমি সঙ্গত কারণে বলতে চাই না, সাংকেতিক ওয়ার্ড হয়তো বলতে পারি, WA এবং MA, ধরেন এই টাইপের কিছু ওয়ার্ড আসছে আমাদের কাছে। এখন বিষয় হলো এটা কনফার্ম আমি জানি না, কিছু তথ্য সূত্রের জন্য আমি নামটা ফ্লাশ করছি না, এটা আমাদের দায়িত্বশীলদের কাজ। আমরা সব বিষয়ে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ফ্লাশ করার দায়িত্ব না সাংবাদিকদের জন্য। তো বলা হচ্ছে একটি বড় দলের দুজন ব্যক্তি আমাদের একটি শত্রু রাষ্ট্রের সাথে কানেক্ট ছিলেন, সেখান থেকে একটি বিশেষ লিঙ্ক আনা হয়, অর্থাৎ শত্রু রাষ্ট্রটি সেই বড় দলের দুজন ব্যক্তিকে সাহায্য করে একটি বিশেষ লিঙ্ক পাঠিয়ে বা একটা মেইল পাঠিয়ে ধরেন এবং বলা হয় এটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে ওই অ্যাকাউন্টে পাঠাতে হবে। কোথায়? মিস্টার শফিকের মেইলে। তো বলা হচ্ছে সেই দুজন ইয়ং লিডার প্রেসিডেন্ট ভবনের যিনি ফেঁসে গেছেন তার কাছে পাঠান এই লিঙ্কটা এবং বলে দেন যে এটা এভাবে ওখানে পাঠাতে হবে, এইটুকু শুধু আমাদের হেল্প করা হোক। হয়তোবা দলীয়ভাবে আদর্শিকভাবে তার এক, অথবা এই দুজনকে খুশি করলে ভবিষ্যতে তিনি আর বড় কিছু পাবেন। তো মিস্টার প্রোগ্রামার, প্রেসিডেন্ট ভবনের মিস্টার প্রোগ্রামার কি করলেন, সরওয়ার আর কি তার নাম, তিনি এই দুজনকে সহযোগিতা করলেন, অথবা তাদেরকে বিশেষ কোনো বাহিনীর গুরুত্বপূর্ণ এজেন্সি হয়তো সহযোগিতা করতে বলেছে, চাপ দিয়েছে, এমন হতে পারে। এই লিঙ্কটি ডক্টর শফিকের অ্যাকাউন্টে চলে যায়। যখন তার অ্যাকাউন্টে যায় তখন হয়তো তিনি সেখানে ক্লিক করেন। যেহেতু এই সিস্টেমগুলো, হ্যাকিং সিস্টেমগুলো এরকম যে যে লিঙ্কটা দেওয়া হবে হয়তো বা এক্সের মতো এসছে অথবা ফেসবুকের একটা লিঙ্ক যাবে, সেটা একটা পুরো ওয়েবসাইটের মতো লিঙ্কটা আসতে পারে। তখন ওখানে ক্লিক করলে হয়তো দেখাচ্ছে যে আপনার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, দ্রুত আপনি এখানে অথেন্টিক কোড বসান, পাসওয়ার্ড চেঞ্জ করেন, এরকম কিছু সংকেত আসে। যখনই এটি আসে, আমার ইউটিউবটা এভাবে হ্যাক হয়ে গিয়েছিল, পরবর্তী এটা উদ্ধার করা হয়েছিল। হঠাৎ করে এরকম আসছে, আমি মনে করছি যে ইউটিউব থেকেই আসছে। পাসওয়ার্ড দেওয়ার পর থেকে আমার আর কন্ট্রোলই নেই আমার ইউটিউব। 2 দিন আমার দখলে, এই আপনারা যে ওপেন দাইস দেখছেন, এটা আমার 2 দিন আমার কন্ট্রোলে ছিল না, আপনারা বুঝতে পেরেছিলেন পরবর্তী। তো যখন কোনো ব্যক্তি সেই ফেক জায়গাটিতে একটু ভুলবশত অথেন্টিক কোড বলা হয় বা কোনো পাসওয়ার্ড চাওয়া হয়, একদম ধরেন ফেসবুকের মতোই আদল একটা লিঙ্ক আসবে বা এক্সের মতোই আসবে, এরকম ওই পাসওয়ার্ডটা যখন আপনি দেবেন, এই পাসওয়ার্ডটার কন্ট্রোল সরাসরি ওই যে শত্রু দেশ সেখানে চলে যাচ্ছে, কারণ লিঙ্কটা ওই দেশ থেকে পাঠানো হয়েছে, এরা শুধু কপি করে ওখানে পাঠিয়েছে। তো বলা হচ্ছে যে এইরকম ভাবে সেটি চলে যায় সেখানে, এবং সেখানে তিনি হয়তো বা ভুলবশত, এগুলো অনেক কিছু আছে যে পুরোপুরি কনফার্ম তথ্য না, ধারাবাহিকতা এরকম একটা বর্ণনা আসছে আমাদের কাছে, যেটা শেয়ার করছি। এরপর তিনি যে অথেন্টিক কোড দিয়েছেন বা পাসওয়ার্ড দিয়েছেন, সরাসরি সেই শত্রু রাষ্ট্রের কাছে পুরো পাসওয়ার্ড চলে যায় এবং পুরোপুরি সেটা হ্যাক হয়ে তাদের নিয়ন্ত্রণে চলে যায়। তারপর সেখান থেকে আপত্তিকর একটি নারীদের বিষয়ে পোস্ট হয়, ধরেন, কারণ এটি একটা পরিকল্পিত, বোঝা যাচ্ছে। জামায়াতের আমিরের সাম্প্রতিক যতগুলো বক্তব্য আমরা দেখেছি, এটা বিরোধী দল বলে না, রাষ্ট্রের
রাজনীতিতে শিষ্টাচার বা সৌন্দর্যের জায়গা থেকে আমি বলবো যে তিনি নারীদের কর্মঘণ্টা কমানো, তাদেরকে মা বোন সম্বোধন করা বেশ সুন্দর করে প্রেজেন্ট করেন। তিনি এইভাবে কাউকে বেশ্যা বা পতিতা তুলনা করবেন, এটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করিনি। আর যারা বলছেন তারাও বিশ্বাস করেন না, তারা রাজনৈতিক কারণে নির্বাচন সামনের জন্য বলছেন। এটা স্বয়ং তারেক রহমান বিশ্বাস করেন, এটা আমার মনে হয় না। 12 তারিখ নির্বাচন হয়তো বলা লাগবে বলছে, এটা বলি রাজনৈতিকভাবে, এটাকে আমি খুব বড়ভাবে দেখছি না, কিন্তু ষড়যন্ত্রটাকে বড় করে দেখছি। এখন বলা হচ্ছে যে এরপর জামাত শিবিরের আইটি সেল এইটার মধ্যে ঢুকে পড়ে মানে যখন তারা বুঝতে পারে এটা নিয়ে বড় কিছু ঘটতে যাচ্ছে, তখন তারা প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়ে। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আওয়ামী লীগ এবং জামাতের একটা মিল আছে। মিল কি জানেন? তারা তাদের মেধাবী মুখগুলোকে যোগ্য জায়গায় বসায়। সবসময় দেখবেন আওয়ামী লীগের মধ্যে মেধাবী লোকগুলো সবসময় ভালো ভালো জায়গায় বসে। তাদের রাজনৈতিক নেতারা যত বড় বকওয়াস হোক না কেন, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো তারা মেধাবী বসায়। যেমন ধরেন গবেষণা সেল। বাংলাদেশের সবচেয়ে বড় তারকারা কারা? আওয়ামী লীগ করে। কেন আওয়ামী লীগ করে খেয়াল করবেন। এবার নির্বাচনে কয়টা দল আমাদের তারকাদের মনোনয়ন দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ দেয়। আওয়ামী লীগ এই জিনিসগুলো ভ্যারিয়েশন করে। আর জামাত ইসলামের মধ্যে একটা জিনিস আছে, তাদের মেধাবী মুখগুলোই তারা গুরুত্বপূর্ণ পদে বসায়। দেখবেন জামাত নেতাদের সাথে টকশো করে সবাই খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ এটা খুব হিউজ স্টাডি করে, একাডেমিক স্কেল তাদের অনেক ভালো। তো বিষয়টা হয় যে জামাত শিবিরের আইটি যারা খুব পাওয়ারফুল ছেলেগুলো, বুয়েটের থেকে পাশ করা বা বিদেশ থেকে এসছে, আমি যাদেরকে মোটামুটি চিনি, এরা এটার মধ্যে ঢুকে যায় এবং এটার পুরো নথি বের করে ফেলে। বের করার কারণে যেটা হয় যে এখানে একটা ছেলে আছে যার আমি যতটুকু জানি তিনি বাঁশের কেল্লার অ্যাডমিন ছিলেন। মেইন বাঁশের কেল্লা যেটা চালানো হইতো, হাসিনা তার 15 বছরের বাঁশের কেল্লার কাউকে ধরতে পারে না। মানে মূল যে ছেলেটা, তার সাথে আমার 5 তারিখের পর পরিচয় হয়েছে, সেই ছেলেটাকে আমি সেখানে দেখছি, মানে টেলিভিশনের ভিডিওতে দেখছি। সে ওখানে দাঁড়িয়ে আছে, যে টিমটা প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে এসেছিল। তো বাঁশের কেল্লাকে ধরতে পারে না হাসিনার পুরো নেটওয়ার্ক। তার মানে তারা কতটা মেধা নিয়ে চলে, বুঝতে পারছেন তো? তো সেই টিমটা সেখান থেকে বের করে ফেলে যে ডক্টর শফিককে যে লিঙ্কটা পাঠানো হয়েছে হ্যাকিং এর জন্য, এটা চুপপুর প্রোগ্রামার মিস্টার সরওয়ার পাঠিয়েছে। ফেসে যায় মিস্টার সরওয়ার, এবং জামাত খুব ব্যাপক চাপ তৈরি করে শেষ পর্যন্ত আসামিকে ধরার যায়, মানে ব্যবস্থা করে। কিন্তু এখানে আরেকটা সূত্র আছে। এখন এটার মধ্যে রাষ্ট্রের কোন না কোনো এজেন্সি জড়িত থাকতে পারে, এমনটিও বলা হয়। আমাদের রাষ্ট্রের যারা আমাদের দেশের নিরাপত্তায় কাজ করবেন, তারা হয়তো কোনো একটা বিশেষ দলকে ক্ষমতা আনতে চায়, তাদের পছন্দ। সবাই না, আবারও বলছি, প্রতিটা মানে সংস্থার মধ্যে পক্ষে বিপক্ষের লোক থাকে, প্রতিটার মধ্যে। কেউ এই দল, কেউ ওই দল চান। তো যার যেটুকু ক্ষমতা আছে চেয়ারের, তিনি তার কাজটা করে যান সব সময়। তো বলা হচ্ছে যে এরপর দ্রুত মিস্টার সরোয়ারকে গ্রেফতার করা হয়, তুলে নেওয়া হয়, বা তাকে সিকিউরিটির জন্য, মানে তাকে নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হয়। কারণ সরোয়ার যদি মুখ ফুটে কিছু বলে ফেলেন, কোন দুইজন তাকে এই লিঙ্কটা পাঠিয়েছিলেন হ্যাকিং এর জন্য, কারা তাকে সহযোগিতা, মানে তাদের কোন দুজন ব্যক্তি এটার সাথে জড়িত, কোন 3 জন বা কোন একজন, মানে যারা এই কাজটির সাথে জড়িত, তাদের নাম যাতে ফ্লাশ না হয়। কারণ এতে করে রাষ্ট্রের মধ্যে, যেটা বললাম, ওয়াটার গেট কেলেঙ্কারির মতো বড় ঘটনা ঘটে যাবে। নির্বাচনের আগে এটা বিশাল কিছু হয়ে যাবে, এবং জামাত চাইলে এটা নিয়ে মামলা করতে পারে, আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে যেতে পারে। নিক্সনের যেটা হয়েছে, কেন নিক্সনের ঘটনা বলছি এবার বুঝতে পারছেন? ওয়াটার গেট কেলেঙ্কারি নিয়ে একটু পড়লে বুঝবেন। যেহেতু জামাত আন্তর্জাতিকভাবে খুবই স্ট্রং ভূমিকা রাখতে পারে, তো এই জন্য হয়তোবা কোনো একটা জায়গা থেকে আপোষ হতে পারে। আই ডোন্ট নো আপোষ জামাত করবে কিনা, জামাত মামলা করতে পারে, অনেক কিছু হতে পারে। বাট যারা এই কাজটি করেছেন তারা খুব কাঁচা কাজ করেছেন, এবং তারা তারেক রহমানকে ক্ষতিগ্রস্ত করছেন, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছেন। বিএনপিতে অনেক মেধাবী মুখ থাকা জরুরি, এবং বিএনপি করে প্রচুর মেধাবীরা আছে, কিন্তু তারা সাইড পায় না। ইশরাকদের জন্য ধাক্কাধাক্কি করতে হয়, তো তারা সেখানে যায় না। মেধাবীরা ধাক্কাধাক্কি করবে না, মেধাবীরা মেধা দিয়ে কাজ করবে। আপনি শিবিরের কখন ধাক্কাধাক্কি করতে দেখেন? একটা শিবির নেতার সাথে একটা ছাত্রদল নেতাকে বসিয়ে দেন টকশোতে, দেখেন তো কি সুন্দর করে কথা বলে। বিএনপির দুর্বলতা, এত বড় দল হবার পরও
একটা বিশ্ববিদ্যালয়, একটা ভিপি, জিএস, এজিএস বানাতে পারেনি। এত বড় একটা দল, এত বিশাল শক্তিশালী একটা দল, কারণ তাদের অনেক জায়গায় দুর্বলতা আছে। তারা নেতৃত্ব চয়েস করে কে জুতা টানতে পারে, কে বাজার করতে পারে, কে মাল পানি দিতে পারে। তারা মেধাবীদেরকে নেতা বানায় না। আফসোস, অনেক মেধাবী তরুণদের দেখছি ছাত্রদল করতে, কিন্তু কমিটিতে স্থান পায়নি। পেয়েছে কে? যেটা গাঞ্জাখোর, যেটা মালখোর, মুখ থেকে মদের গন্ধ বেরোয়, কুৎসিত কথা বলতে পারে। আর শিবির কাদেরকে বানায়? জাহিদের মতো ছেলেদেরকে দেখলেই সুন্দর লাগে। শিবিরকে ভালোবাসি বিষয়টা এরকম না। তার কথা দেখছেন কত নরম করে ঠান্ডা করে কথা বলে। সাদেক কায়েমকে দেখছেন কিভাবে কথা বলে, কোনো হট মেজাজ গরম। গণেশকে দেখছেন ছাত্রদলের কিভাবে হাঙ্গি ভাঙ্গি করে কথা বলে। ভালো লাগার জন্য কিছু ভালো চেহারা প্রয়োজন আছে, ভালো বিহেভের প্রয়োজন আছে। তো এই বিষয়গুলো এখন বলা হচ্ছে যে জামাত ইসলামের একটা স্ট্রং ভূমিকা এখন রাষ্ট্রের মধ্যে আছে। সেটা পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, আমলাতন্ত্রে বলেন, অর্থাৎ সচিবালয় বলেন। এখন বিএনপি এককভাবে চাইলে কিছু করতে পারবে না, জামাত এককভাবে চাইলে কিছু পারবে না। প্যারালালি প্রত্যেকটি জায়গায় ভিন্ন মতের লোক একে অপর বসে থাকে। তারা এক টেবিলে চা খায়, এক টেবিলে বসে, তারা জানে প্রত্যেকের অবস্থা কি, কোন পক্ষে। পুলিশ জানে কোন পুলিশটা জামাত করে, কোন পুলিশটা বিএনপি করে, একে অপরে জানে। তো এই যে বিষয়টি ঘটলো, শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেল যে এটি একজন হ্যাক করেছে। তার মানে যারা জামাতের আমিরকে ফাঁসাতে চেয়েছেন তারা ফেঁসে যাচ্ছেন। এখন কোনোভাবে যদি এই ব্যক্তি ওই দুই ব্যক্তির নাম বলে দেয়, এই তথ্যটা সঠিক হয়, আমি যেটা বললাম যে আমাদের কাছে যে তথ্য আসে এটা সঠিক হয়, তাহলে পুরোপুরি ব্লেমটা চলে যাবে বড় দলটির ঘাড়ে। তার মানে এখানে খুব কাঁচা একটা কাজ হয়েছে। রাজনীতিতে নেপথ্যে এরকম গেম হয়, মার্ডারের মতো ঘটনা হয়ে যায়, একদল আরেক দলকে মেরে ফেলে কিন্তু ফাঁসে না। তার মানে রাজনীতির মধ্যে যে ইন্টারনাল গেমগুলো হয়, পর্দার অন্তরালের যে গেমগুলো, এখানে খুব দক্ষ খেলোয়াড় লাগে। আমি জানি না কোন দুজনের নাম শেষ পর্যন্ত ওপেন হবে, কোন দুজন শেষ পর্যন্ত ফেসে যাবে, অথবা জামাত এটা নিয়ে আর আগাবে কিনা, নাকি এখানে আমাদের বিশেষ বাহিনীর চাপে পড়ে উভয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। বাট সামনের দিনগুলোতে খুব বড় কিছু ঘটতে যাচ্ছে রাজনীতিতে। বিএনপি, জামাত বা আদার্স যে দলগুলো আছে, তারা এই নির্বাচনে জেতার জন্য এর চেয়ে ভয়াবহ কি করবে জানি না, তবে আমাদের একটা আশা থাকবে। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিএনপি এবং জামাতের জন্য একটা ঐক্য থাকে। যেই ক্ষমতায় আসুক, বিএনপি বা জামাত, এই দুটো দল বাকিদের নিয়ে রাষ্ট্রটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করে, নতুবা হাসিনা আবার ঢুকে পড়বে। কারণ ওই যে বললাম, যারা লিঙ্কটা তৈরি করছিল হ্যাকিং এর জন্য আমাদের শত্রু রাষ্ট্র, তারা কিন্তু ওয়েট করছে এই দুটো দলের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে তাদেরকে দুর্বল করবে। এই দুটো দল যখন মারমুখী অবস্থানে যাবে, 100% লিখে রাখেন ভারত সুবিধা নেবে। আমি কিন্তু বলিনি কোন দল হ্যাক করছে, কারণ আমি চাই না এখানে কোন একটি দলকে ঘায়েল করতে। আমার বিষয়টা হলো এই দুর্বল বিষয়গুলো বা এই অসুন্দর জিনিসগুলো রাজনীতি থেকে পরিহার করা উচিত। মিথ্যা কখনো জয়যুক্ত হয় না, সত্য জয়যুক্ত হবে। কারণ কি জানেন, উপরে যিনি বসে আছেন তার পরিকল্পনা আমরা কেউ জানি না। হাসিনা 16 বছর একটা বিষয় বুঝেছে যে আমি যত শক্তির আধার হই না কেন, পুরো রাষ্ট্র, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সব আমার পক্ষে থাকুক, আমি ক্ষমতা হারাবো যখন আমার আল্লাহ চাইবে। দেখেন, ছোট ছোট কোমলবতী বাচ্চাদের এক ঝটকায় হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। তার দেশে কোনো ঠিকানা হয়নি। 5 তারিখের পর আওয়ামী লীগ খুঁজেই পাওয়া যায় না বাটি চালান দিয়ে, অথচ 5 তারিখের 5 দিন আগের ইতিহাস কি, পুরো দেশটাই আওয়ামী লীগ। এই দেশে আর কোনো অন্য দল নেই, অন্য কোনো মানুষই নেই। তার মানে হলো আপনি যা কিছুই করবেন, নেগেটিভটা ভেবে নেবেন এটার ফল কি হতে পারে, এটার সাইড এফেক্ট কি হতে পারে। তাই বলছি, প্রত্যেকটা দলের মধ্যে মেধাবীদের জায়গা পাওয়া উচিত, পজিটিভ মানুষের জায়গা পাওয়া উচিত। আমি বিশ্বাস করি কোন রাজনৈতিক দল অন্যের অপপ্রচার না করে নিজের প্রচারটা করুক। আমি ভালো কিছু করব, আমি রাষ্ট্রের ক্ষমতায় বসলে এটা করব, এটা বলুক। ওই দল এটা করছে, ওই দল চোর, ওই দল টেম্পু স্ট্যান্ড, ওই দল চাঁদাবাজ করে, ওই দল এয়ানত খায়, ওই দল বলতে বলতে 54 বছরে আমরা শুধু প্রত্যেকটা দলের নিজের
অন্যের পিছনে হাত দিতে গিয়ে দেখি নিজের পাশে আরো 5টা হাত ঢুকে গেছে। মানে আমরা একজনের কাপড় খুলতে গিয়ে সেদিন দেখলাম ডক্টর শফিককে নিয়ে একটা নোংরা পিকচার তৈরি করা হয়েছে, খালি গায়ে, মুখে দাড়ি, পেট টেট বের করে বসে আছে, পাশে একটা বোরকা পরা মহিলা। আজকে দেখলাম সেই ছবিটা রিভার্স হয়ে গেছে, তারেক রহমানকে বসায় দিচ্ছে। এখন এইটার জন্য কে দায়ী? যারা শফিককে নিয়ে করছে, শফিকের লোকের আবার বিএনপিকে নিয়ে করছে। এতে করে কি হচ্ছে, একবার শফিক ল্যাংটা হচ্ছে, একবার জনাব তারেক রহমান ল্যাংটা হচ্ছে। এটা কি রাজনীতির সৌন্দর্য? এটা হওয়া উচিত? যে দলটা 1.5 বছর জোটে ছিল, একে অপরের জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, এই দৃশ্যগুলো আমরা দেশ থেকে দেখেছি। তো তাদের মধ্যে প্রতিযোগিতাটা সৌন্দর্য থাকা উচিত, সৌহার্দ্যের ব্যাপার থাকা উচিত, যেন দিন শেষে একে অপরের বুকে বুক মেলাতে পারে। এই রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। তো এই রাষ্ট্রটাকে এগিয়ে নিতে গেলে এই দুটো দলের মানে এক হওয়া খুব জরুরি। কিন্তু পরিস্থিতি যা বলছে যেন এদের কামড়িতে আবার আওয়ামী লীগ চলে আসবে। আর এবার আওয়ামী লীগ আসলে জামাত আর বিএনপি কাউকে ছাড় দেবে না, গণকবর দেবে। ইতিহাস কাউরে ক্ষমা করে না, মনে রাখবেন, আওয়ামী লীগ কাউরে ক্ষমা করে না। বিএনপি হয়তো ভুলে যায় সব, বিএনপির অধিকাংশ মানুষ না ভোটের পক্ষে। চিন্তা করেন, তারেক রহমান বলার পরও, তারেক রহমান হায়ের পক্ষে দাঁড়ানোর পর দেখি সোশ্যাল মিডিয়া বিএনপির বহু লোক 70% হায়ের পক্ষে। মানে কি? এই বিপ্লবকে সমর্থন করেননি? নাকি বিপ্লব পাওয়ার পর তারা ক্ষমতা আসবেন বলে আর দরকার নেই? কালকে ক্ষমতা হারাতে পারেন না? এর চেয়ে জগদ্দল পাথর রাষ্ট্রীয় ক্ষমতা বসতে পারে না? বিএনপি কেন আগামী দিনটা চিন্তা করে না? আজকের দিনটা কেন চিন্তা করে? বুদ্ধিমানরা আগামী দিনটাকে চিন্তা করে। আমি জানি না এই আমিরে জামাতের এই হ্যাকের সাথে কার কার নাম উঠে আসে এবং কারা কারা শেষ পর্যন্ত বেজ্জতি হয়। তবে রাজনীতির যে তথ্যগুলো আমরা পাই, এগুলো যেন মিথ্যাই হয়, সত্য যেন না হয়। আমাদের রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী, আমাদের এজেন্সি, এরা আমাদের ভালোবাসা, এরা যেন কোনো ভুল ট্র্যাপে রাষ্ট্রের রাজনীতিকে না নিয়ে যায়। কারণ হাসিনার ফ্যাসিস্টরা গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বসে আছে, তারা রাষ্ট্রকে ভুল দিকে নিতে চাইছে। আমাদের রাজনীতিকদের উচিত ভুল পথে পা না দেয়া। এমনও হতে পারে যারা আজকে ওই দলটিকে সাহায্য করছে এই মন্দ কাজে, কালকে তারাই ফাঁসিয়ে দেবে। কালকে তারা এখন মনে হচ্ছে যে তাদেরকে হয়তো সুবিধা দিচ্ছে, তারা না। এমনও হতে পারে দিন শেষে তারাই সব ফ্লাশ করে দিয়ে ওই দলটাকে ধাস করে ফেলে দেবে। অতএব আপনি যখন কারো কাছে নিজের গোপনীয়তা শেয়ার করবেন, আপনি তার কাছে বন্দী হয়ে যাবেন। আপনার গোপনীয়তা বা আপনার দুর্বলতা কাউকে প্রকাশ করবেন না। তারেক রহমানের উচিত আরো মেধাবীদের সমন্বয়ে একটা টিম তৈরি করা। তার সাথে আছেন যথেষ্ট ভালো ভালো মেধাবী মুখ, কিন্তু কেন যেন মনে হচ্ছে ন্যারেটিভ পরিবর্তন হয়ে যাচ্ছে। নিজের প্রচারের চেয়ে অন্যের দুর্নামটা আমরা বেশি করে ফেলছি। এটা রাজনীতিতে খুব বেমানান। এই 2025 বা 26-এ এসে হাসিনা তো নেই, এখন আমরা শুধু দেশ গড়ার স্বপ্নটাই দেখতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।